নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চেনা অচেনার সঙ্গে সুমন্ত। আজকে একটি বিশেষ পর্ব এবং সেই পর্বে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছে কবি ও শিশু সাহিত্যিক ও প্রকাশক মঈন মুস্তালিম। মঈন ভাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং সাথে রয়েছে কবি ও শিশু সাহিত্যিক ইমরান পরশ ভাই। ইমরান পরশ ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরেকজন কবি ও শিশু সাহিত্যিকের উপস্থিতি আমরা কোনভাবে বড্ড মিস করছি। আশা করছি সে কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করবে। প্রথমে আমরা পরশ ভাইয়ের কাছে যাই। পরশ ভাই, প্রথমে তোমার একটা কবিতা দিয়ে প্রোগ্রামটা শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা আলোচনায় যাব। আচ্ছা, কি ধন্যবাদ সুমন্তকে আজকের এই অনুষ্ঠানে আমাকে রাখার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটি কবিতা বা ছড়া যেটাই বলি একটি পদ্য দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে অন্য প্রসঙ্গে যাব। আমাদের দেখা হবে করোনার শেষে, আমাদের দেখা হবে করোনার শেষে, আবার মেলাবো হাত হেসে ভালোবেসে, আবার ওড়াবো পাল চিত্রার বুকে, কাছাকাছি থাকবো সুখে আর দুঃখে। আমাদের কথা হবে প্রাণে মিলে প্রাণ, দুজনে বুধ হব শরীরের ঘ্রাণ, আবার মিলিত হব পাখিদের মতো, ডানা মেলে আবারও হব অবারিত। এটা দিয়ে শুরু করলাম। আচ্ছা পরশ ভাই, তোমার এই লেখালেখির প্রতি আগ্রহটা কবে থেকে জন্মালো? লেখালেখির প্রতি আগ্রহ আসা ছোটবেলা থেকে। ক্লাস 3-তে যখন পড়তাম তখন আমাদের প্রখ্যাত ছড়াকার, ছড়া লেখক সুকুমার বড়ুয়া, আমি তার লেখা পড়ে উদ্বুদ্ধ হয়েছিলাম। ফুটবল নিয়ে তার একটা দুর্দান্ত লেখা ছিল, লেখা পড়েছিলাম। আসলে আমি তো তখন একেবারে অজপাড়াগাঁয়ে গ্রামে ছিলাম। আমাদের তখন পত্রিকা পৌঁছাতে একদিন পরে, যদি আজকে পত্রিকা আগামীকাল দুপুরে পৌঁছাতো, যোগাযোগ ব্যবস্থার কারণে, যার কারণে ওই পাতাগুলো আসলে নিয়মিত পড়তে পারতাম না, পড়া হতো না। মাঝে মাঝে যেটা হাতে আসতো তখন সেটা দিয়েই চর্চা করতাম, পড়তাম, সংবাদ দেখতাম। এবং আমাদের ওখানে দুঃখের বিষয় যে কোনো পাবলিক লাইব্রেরিও ছিল না আমাদের গ্রামে। পাবলিক লাইব্রেরি ছিল হচ্ছে যেটা আমাদের থানা সদরে প্রায় 20 কিলোমিটার দূরে। আর তখন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল, কাঁচা সড়ক ছিল, যেতে প্রায় 3-4 ঘন্টা লেগে যেত থানা সদরে। ওখানে আবার পত্রিকা রেগুলার পাওয়া যেত। আমার গ্রাম থেকে আমার গ্রামে পত্রিকা আসতে পরদিন দুপুর হয়ে যেত, দুপুর বা বিকেল 4টা-5টা বেজে যেত। যখনই সুকুমার বড়ুয়াকে পড়তাম, তার অনেক ছড়া বই পড়েছি ছোটবেলায়। আর উপেন্দ্র কিশোর রায়, সুকুমার রায় তো অন্তরে গেঁথে আছে। তখন আমি প্যারোডি ছড়া, মানে তখন তো লিখতে পারতাম না, প্যারোডি সুকুমার বড়ুয়ার সেই ছড়া কোনো প্যারোডি দিয়ে শুরু করতাম। তারপরে যখন এরশাদ বিরোধী আন্দোলন হলো তখন শহর থেকে গ্রামে আসলে পৌঁছে গিয়েছিল সেই দাবানল আন্দোলনের মাত্রাটা, গ্রামেও পৌঁছে গিয়েছিল। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন আমি লিখলাম, যে শালারা লুট করে খায় স্বর্ণ গ্যাসার তামা, হেসকা টানে ওই শালাদের গদির থেকে নামা। এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী যে শাসক ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, তার বিরুদ্ধে যখন 90-এ গণ আন্দোলন শুরু হলো। আর এই লেখাটা আমার 89-এর শেষের দিকে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন এই লেখাটাই লিখেছিলাম। এভাবেই লেখালেখির প্রতি আগ্রহ। তারপরে আমি যখন এসএসসি পাস করলাম, এসএসসির পরে আমি চলে গেলাম আমাদের আরেক শহর চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রামে যখন গেলাম তারপরে ওখান থেকে মূলত আমি প্রতিদিন পত্রিকা, যেহেতু পড়ার অভ্যাস ছিল, নিয়মিত সব খুব ভোরে উঠে যেতাম। উঠে আগে রাস্তা, কাপ্তাই রাস্তা মাথা নামক একটি জায়গা ছিল, ওখানে যেতাম, পত্রিকা হকারদের কাছ থেকে প্রত্যেকটা পত্রিকা দেখতাম। ওরা বলছে কি এতগুলো পত্রিকা কেন দেখেন? এমনিতে দেখি ভাই, একটু পত্রিকা পড়ার অভ্যাস তো। ওরা বেশ আমাকে চেয়ার টুল পেতে দিত, আমি বসে বসে প্রত্যেকটা পত্রিকার দেখতাম। দেখতে দেখতে পরে ওই পাতায় লেখাপড়াটা শুরু করলাম। আমাদের দৈনিক আজাদী চট্টগ্রামের একটি বিখ্যাত পত্রিকা ছিল এবং আছে,
আজাদিতে ওই ওখানে লেখা শুরু করলাম। তখন ওই যেহেতু ছোট ছিলাম, বয়স ভিত্তিক বয়স উল্লেখ করে দিতে হতো লেখায়। এই বয়স উল্লেখ করে দিয়েই ওখানে আগামীদের আসরের সদস্য হলাম। এই সদস্য হওয়ার কারণে প্রতি সপ্তাহে লেখা থাকতো। আর বড়দের লেখা আবার কম দিত, যেহেতু আমরা ছোট ছিলাম সদস্য নম্বর দেওয়া থাকতো। তখন ইন্টারমিডিয়েট পড়ি, উচ্চ মাধ্যমিক। ওই সদস্য নম্বর দেওয়ার কারণে রেগুলার প্রতি সপ্তাহে লেখা থাকতো। এভাবেই আস্তে আস্তে আসলে লেখালেখির প্রতি আগ্রহ হয়ে গেল। তারপরে যখন ওখানকার লেখক সার্কেলের সাথে আমার পরিচয় হয়ে গেল, তখন ছিলেন প্রদীপ দেওয়ানজি, পাতা দেখতেন দৈনিক আজাদির আগামীদের আসর। একদিন তার সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি বলেন ঠিক আছে নিয়মিত লেখা পাঠাও। তারপরে দেখা হয়ে গেল আলম নজরুল আমাদের একজন আছেন শিশু সাহিত্যিক, ছড়া লেখেন। তার সঙ্গে দেখা হওয়ার পরে আমি মূলত ছড়ার চেয়ে তখন কবিতা বেশি, প্রথম কবিতা দিয়ে শুরু করেছিলাম, কবিতা লিখতাম, ছড়া কম লিখতাম। উনি বলেন যে ছড়া লিখো, শিশু সাহিত্য লিখলে খুব দ্রুত প্রকাশ পায়, ছড়া পাতা বেশি জায়গা বেশি, আর কবিতার জায়গা অনেক দুর্বোধ্য আমাদের জন্য, যে তরুণদের ঢুকতে অনেক কষ্ট হয় প্রবেশ করতে। তারপরে আমি ছড়াই নিয়মিত লিখতে শুরু করলাম। সব পত্রিকায় তখন মোটামুটি ঢাকার পত্রিকাগুলোতে দৈনিক আজকের কাগজ থেকে শুরু করে বাংলার বাণী থেকে শুরু করে মোটামুটি প্রত্যেক পত্রিকায় লেখা আসা শুরু করলো। এভাবেই আমি মোটামুটি লেখকদের সঙ্গে একটি পরিচয় সূত্রে আবদ্ধ হলাম। ওখানকার চট্টগ্রামে তখন ভালো লিখতেন রাশেদ রূপ দেখেন, উত্তরকান্তি বড়ুয়া আছেন, জসিমিয়া থেকে শুরু করে তরুণ প্রজন্ম, আমাদের সমসাময়িক যারা ছিল মোটামুটি সবার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেল। তারপর রাশেদ রূপের একটি ওখানে সাহিত্য সভা করতো, সকাল নামে, সকাল সাহিত্য আসর, ছড়া পাঠের অনুষ্ঠান, শিশু সাহিত্যের অনুষ্ঠান। ওখানে আমি যেতাম নিয়মিত এবং ছড়া পাঠ করতাম। এভাবেই তাদের সঙ্গে আত্মিক একটি সম্পর্ক হয়ে যায়। এবং তারপরে ক্রমে ক্রমে লুৎফর রহমান রিটন, সুকুমার বড়ুয়া, আমিরুল ইসলাম থেকে শুরু করে মোটামুটি আমাদের যারা অগ্রজ আছে তাদের সঙ্গে পরিচয় হয়ে যায়। এভাবেই শুরু লেখালেখি। মানে জীবনে তাহলে প্রথম লেখা শুরু কবিতা দিয়ে? প্রথম কবিতা দিয়ে। ওই কবিতা আমার প্রথম কবিতার শিরোনাম মনে আছে পরশ ভাই? বোধহয় তুমি আমাকে ডেকেছিলে সাজের বেলা, এই টাইপের আর কি। ওই কবিতা তখন আমাদের, সেই কবিতা শোনা যেতে পারে? ওই কবিতা আসলে আমার কাছে নেই, আমার স্মৃতিতেও নেই। তখন একটি পাখি, বিভিন্ন পাখি বেরোতো, তো পাখি অরণ্য ছিল, তারপরে আবার একটি আমাদের অনেকগুলি সাপ্তাহিক বের হতো, পাক্ষিক বের হতো, ম্যাগাজিন আর কি। এখন তো ম্যাগাজিন কমে গেছে। এই ম্যাগাজিনগুলোতে আসলে সাহিত্য পাতাও থাকতো, তখন সাহিত্য পাতা লিখতাম। আবার পালাবদল নামে একটি পত্রিকা ছিল, সেখানেও লিখতাম। তখন আর কোনো বাস বিচার ছিল না কে কোন আদর্শের, সে আদর্শিক না, লেখা দরকার লিখতাম। তারপরে দৈনিক ইনকিলাব, ইত্তেফাক, আজকের কাগজ, হ্যাঁ, সব পত্রিকা সাহিত্য পাতাতে মোটামুটি লিখতাম। এবং তারপরে যেহেতু ছড়া আমার প্রিয় বিষয়, তারপরে কবিতাকে আস্তে আস্তে আসলে কবিতা আমার থেকে দূরে সরে গেল, যেহেতু ছড়াকে ভালোবেসে ফেলেছি। কবিতা হয়তো আমাকে ত্যাগ করেছে এরকম মনে হচ্ছে, কবিতা কম কম লিখি এই জন্য আর কি। মূল তো শিশু সাহিত্য আসলে। এবার আমরা চলে যাব একটু মঈন ভাইয়ের দিকে। আমাদের সাথে আছে মঈন মুস্তালিম। মঈন ভাইয়েরও লেখালেখি তো শুরু ছোটবেলা থেকে, কিন্তু এই লেখালেখির সাথে সাথে প্রকাশনার মানে ভাবনাটা কিভাবে মাথায় এলো? যে তখন ছোটবেলা থেকে কি ভাবনা ছিল যে আমি বড় হয়ে প্রকাশনার দিকে যাব? না, এটা তো আসলে মানে কারোই প্রস্তুতি থাকে না। আমরা যখন লেখালেখি করি এবং ধীরে ধীরে সাহিত্য সভার দিকে আমি মনোযোগী হয়ে গেলাম, এবং সাহিত্য সভায় অংশগ্রহণ করতে করতে বিশাল একটা টিম তৈরি হয়ে গেল আমাদের নিজেদের ভিতরে। একটা টিম তৈরি হয়ে যাওয়ার কারণে আমরা একসাথে আড্ডা দিতাম, একসাথে লিখতাম, বিভিন্ন পত্রিকায় যাই। তখন আমি 2001 সনে প্রথম একটা লিটল ম্যাগ সম্পাদনা শুরু করলাম, সেটার নাম ছিল ঘূর্ণি। ঘূর্ণি এটা মানে 10টা সংখ্যা প্রকাশিত হয়েছিল। তখন আমি ধীরে ধীরে প্রিন্টিং এর বিভিন্ন বিষয়টা শিখতে লাগলাম। আর তখন ধীরে ধীরে দেখা যায় আমাদের বন্ধু সার্কেলের কিংবা আমাদেরও বই বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে।
তো বই বের হতে গিয়ে আমরা বিভিন্ন রকম অভিজ্ঞতার মুখোমুখি হই, যেটাকে বাজে অভিজ্ঞতাই বলবো, ভালো অভিজ্ঞতা না, খারাপ অভিজ্ঞতা হয় বই প্রকাশ করতে যে বিভিন্ন ধরনের। তখন আমরা নিজেরা চিন্তা করলাম যে একা কেন, মানে আমরা এইভাবে সবাই ধীরে ধীরে সবাই ধোঁকা খাবো কেন, আমরা নিজেরা একসাথে কিছু একটা করি। মানে প্রকাশনা সংগঠন কোনো কিছুই একক ভাবে ছিল না আমার, আমরা একক যৌথভাবে বিশাল একটা বন্ধুদের সাপোর্টে কাজগুলো শুরু করেছি। তারপরে 2005 থেকে আমরা মানে অল্প অল্প করে কিছু কাজ শুরু করলাম। আমাদের জানে আলম, ফজলুল হক মিলন, নাফে নজরুল, ইমরান পরশ, আখতারুজ্জামান রকিব, মানে আমাদের বন্ধু সার্কেলের বই একটা একটা করে প্রথমে করে করে আমরা হাত পাকাইলাম। 2-3 বছর এইভাবে টুকটাক কাজ করে 2009-এ গিয়ে প্রতিভা প্রকাশের নামে লাইসেন্স করে সরকারিভাবে নিবন্ধিত হয়ে বাংলা একাডেমির মেলায় অংশগ্রহণ করলাম। এটা 2009 থেকে। কিন্তু আরো 4 বছর আগে থেকে আমরা শখের বসে কিছু নিজেরা নিজেরা প্রকাশনা শুরু করেছিলাম। আচ্ছা মঈন ভাই, তোমার ক্যামেরাতে মাথাটা একটু কেটে যাচ্ছে, তুমি যদি একটু পিছিয়ে বসো বা ক্যামেরাটা যদি একটু উপর দিকে করো বেটার হয়। আরেকটু তথ্য কি দিতে পারি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা, এখন আমরা যে কথা বলতেছিলাম সেটা হলো প্রকাশনা। শোনো, আমার একটা পরিচয় হলো তুমি যেটা দিলা প্রকাশক, এবং প্রকাশক হিসেবে কেন আসলাম, এটা ভালোবাসা তৈরি হয়েছে ধীরে ধীরে বিভিন্ন প্রিন্টিং এর কাজ করতে গিয়ে ভালোবাসা তৈরি হয়ে যাওয়ার কারণে প্রকাশনা শুরু করলাম। কিন্তু এছাড়াও আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা হলো হ্যাঁ ওইটা এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হলো ছোটদের পত্রিকা কানামাছি সম্পাদনা করতে গিয়ে আমরা মূলত সবচেয়ে বেশি সময়টা দিয়েছি। 2006 থেকে কানামাছি পত্রিকাটা বাজারে আসে এবং প্রথম সংখ্যা থেকে আমরা 1000 কপি করে পত্রিকাটা প্রকাশ শুরু করেছিলাম। এবং এই পত্রিকা প্রকাশ করতে গিয়ে কম্পিউটারে কাজ কিভাবে করে, পেস্টিং কিভাবে করে, বাধাই কিভাবে করে, গ্রাফিক্স কিভাবে করে ইত্যাদি বিষয় নিয়ে মোটামুটি খুঁটিনাটি বিষয়গুলো আমাদের মোটামুটি হাতে এসে গেল। তারপর আমরা তো অন্যের দোকানে কাজ করাইতাম, তারা কাজ করতে গিয়ে কেউ ফাঁকি দিত, কেউ অলসতা করতো, তখন নিজেদের ভিতরে জিপচাপ করতো যে আমরা নিজেরাই করি, প্রিন্টিং এর কাজটা নিজেরাই করব। তখন আসলে মানে 2009-এ প্রথম প্রকাশনার অফিস নেওয়া হলো। এইভাবে আমরা প্রকাশনার দিকে আসলে মনোযোগী হয়ে গেলাম। আর পড়ালেখা শেষ হইলো আমার 2010-এ। পড়ালেখা শেষ করার পর ভাবলাম যে কি করব, অন্য কিছুতে আমার আগ্রহ বা মজা নাই। কিন্তু তখন যেহেতু প্রকাশনা মানে প্রিন্টিং, গ্রাফিক্স এগুলো পারতাম, তাই প্রকাশনা অফিস নিয়ে নিলাম। তখন থেকেই আসলে প্রকাশনাটাকে প্রফেশনালি নেওয়া শুরু করছি। এইটা হলো প্রিন্টিং এর মানে আমার প্রকাশনা জগতের সূচনা কার্যক্রম। তোমার তুমি কথায় কথায় তুললে কানামাছির কথা। কানামাছি পত্রিকা তো ধারাবাহিকভাবে চলছিল, হট করে কানামাছি পত্রিকা তোমরা বন্ধ করলে কেন? আচ্ছা, কানামাছি পত্রিকা তো আমাদের 2006-এ শুরু হয়েছে, আর 2006 থেকে 2010 পর্যন্ত আমরা আসলে কন্টিনিউ করতে পারছি। 2010-এর পর এরপরে আমরা আসলে আর কন্টিনিউ করতে পারিনি, মাঝে সাঝে হয়েছে, মাঝে সাঝে হয়নি, গ্যাপ হয়েছে, এরকম মানে বিভিন্ন রকমের বাধা ছিল। সর্বশেষ গত 2 বছর মানে প্রকাশনার ব্যস্ততার কারণে, কারণ নিজের হাতে কাজটা করতাম তো, এখন স্টাফ তৈরি হয়েছে, তারা প্রকাশনার অন্যান্য কাজ করে, কিন্তু কানামাছিটা অন্যের হাত দিয়ে কাজ করাইতে শান্তি পাই না, নিজের হাতে ইচ্ছা করে কাজটা করতে। তো 2 বছর হয় এখন আর পত্রিকাটা করতে পারতেছি না আসলে। তবে ইচ্ছা আছে, যদি পরিবেশটা ভালো থাকে আবার শুরু করব। হ্যাঁ, একজন অলরেডি কমেন্ট করেছে, সে বলছে কানামাছি আবার চালু হোক। কানামাছি আবার চালু হবে যদি পৃথিবীর অসুখটা ভালো হয়, আমরা যদি বেঁচে থাকি। ইচ্ছা আছে, আমরা নিয়মিত না করতে পারলেও বছরে অন্তত 4টা সংখ্যা আমাদের করার ইচ্ছা আছে প্রাথমিক। একদম একদম। তাহলে তোমার সব মুখ থেকে অনেক কথা শুনলাম, এবার তোমার কটা ছড়া শুনি। ছড়া না, আমি কবিতা পাঠ করি না ছড়া? কবিতা পাঠ করি। কবিতা, আচ্ছা কবিতাই শুনি। কবিতা, আচ্ছা আগে একটা কবিতা পাঠ করি, তারপরে ছড়া শোনাবো। আমি ছড়া কবিতা সব রেডি করছি। মানে আমি আমার কিছু পরিচিত কবিতা পাঠ করি, যেটা আমাকে চিনবে মানুষ। কবিতার শিরোনাম, ওই আকাশ ওই বাতাস একদিন আমার খেলার সাথী ছিল। আমাদের নিষ্পাপ আকাশ, একদিন আকাশ আমার বন্ধু ছিল। আর এখন
আকাশের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন, কালো ধোঁয়ায় বিষাক্ত কোমল অবয়ব। ও আকাশ, তুমি কেমন আছো? আমাদের বসন্ত বাতাস, একদিন যে বাতাস শাড়ির আঁচল উড়িয়ে আমাকে কাছে ডাকতো, ভালোবাসতো, সে বাতাসে আজ ঝড়ের তীব্রতা। ও বাতাস, তুমি এমন হলে কেন? একদিন যে বাতাসের হাত ধরে আমি হারিয়ে যেতাম মগ্নতার মিনারে, সে আকাশ সে বাতাস আজ পরকীয়া প্রেমের মতোই শহর বিলাসী। আমি পৃথিবীর সকল সীমান্তার ছিঁড়ে মিলে যাই পৃথিবীর সকল সৌন্দর্যের সাথে। আমি হেঁটে যাই নদী পেরিয়ে আরো নদী, আমি হেঁটে যাই সাগর পেরিয়ে মহাসাগর। এখনো পৃথিবী আমার বন্ধু, পৃথিবী আমার চুল আঁচড়ে দেয়, আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আমিও আকাশ বাতাসের কথা ভুলে গিয়েছি, তারা তো নারীদের মতোই হিংসা কাতর। আমি পৃথিবীর উত্তর সুরি বলছি, পৃথিবী আমার লগ্নতার মগ্নতার সুরম্য প্রাসাদ। এই ছিল একটি কবিতা। আর পাঠ করবো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে একজন কমেন্টে অনুরোধ করেছে, বলছে শাকালাকা বুম বুম চাই। সাকালাকা বুম বুমটা আমার কাছে কপি নাই, ফেসবুকে পোস্ট আছে, তারপর আমি চেষ্টা করি বলতে পারি কিনা। এটা হলো, রোজিনারা ছুটে আসে পীরদের কাছে, পীর বাবা ধেই ধেই খুশিতে নাচে, তার দেয়া পানি খেয়ে চোখে আসে ঘুম, সাকালাকা বুম বুম সাকালাকা বুম। রোজিনারা ঘুমে ঘুমে স্বপ্ন দেখে, পীর বাবা সারা গায়ে আতর মেখে শরীরের ভাজে ভাজে ফুক দিয়ে যায়, রোজিনা তো বুঝে না কাণ্ডটা হায়, পীর বাবা খেলে যায় কুমকুমা কুম, সাকালাকা বুম বুম সাকালাকা বুম। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। মঈন ভাইয়ের কাছে আর একটা দুটো কবিতা বা ছড়া শুনে নি, তারপর আমরা আবার পরশ ভাইয়ের কাছে যাব। ওকে, আমি আরেকটা কবিতা শোনাই। কবিতা শিরোনাম, পৃথিবী পুড়ে গেলে আমিও মানুষ হব। একদিন আমিও মানুষ হব, কিন্তু পৃথিবী থাকবে না। পৃথিবীর মানুষগুলো বৃক্ষ হয়ে যাবে, বৃক্ষ হবে বহতা নদী। শপথ তোমার বাদামি বুকের, আমার কথাকে অবিশ্বাস করো না। একদিন আমিও মানুষ হব, হয়তো চাঁদ তারা কিছুই থাকবে না, ওদেরকে রুটি ভেবে খেয়ে ফেলবে অবিশ্বাসী গৃহস্থালী পশুগুলো। শপথ তোমার কামে ভেজা দেহের, আমার কথাকে বিশ্বাসের বেগে ভরে নাও। একদিন আমিও মানুষ হব, যখন মানুষের আর হাঁটতে জানবে না, হাতের শক্তিতে ব্যাঙের মতো লাফিয়ে চলবে স্থান স্থানান্তর। শপথ তোমার রহস্যময়তার, আমার কথাকে লকেট বানিয়ে নাও। একদিন আমিও মানুষ হব, হয়তো অমানুষের স্বপ্নপুরে। সত্যি। আরেকটি কবিতা পাঠ করি। হ্যাঁ। বীজ ঢালা পথ থেকে উড়ে আসে সবুজের গান। এই তুমি শপথ বাক্যের বর্ণে বর্ণে হাতে তুলে নিতে এক মুষ্টি পবিত্র মাটি, নিজের অস্তিত্বের কতটা আপন ভেবে বেছে নিতে এই ধূলিকণা। আধুনিকায়নের কালো রঙে বিবর্ণ স্বদেশ, শহর ছাড়িয়ে গ্রামে গ্রামে পৌঁছে গেছে পিচঢালা পথ। মাটি তার সতীত্ব হারিয়ে ধুলি হয়ে ঘুরে বেড়ায় এঘোর ওঘোর। মাটি শুকে খুঁজে পাই না অস্তিত্বের ঘ্রাণ, মমতা মাখা সবুজাব স্পর্শ তো সেই কবেই হারিয়েছি। আর এখন ডগ স্কোয়াডের মতো আমিও ব্যস্ত নগরীর অলিগলিতেই পিচঢালা পথ থেকে শুকে নেই সবুজিয়া ঘ্রাণ। মঈন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু যাব ইমরান ভাইয়ের কাছে। ইমরান, পরশ ভাই এবং মঈন ভাই দুজনকেই অসংখ্য ধন্যবাদ। সকলে শুভেচ্ছা জানাচ্ছে। ইমরান ভাইয়ের কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কবিতা শুনতে চাইছে। ইমরান ভাইয়ের কাছে অনুরোধ আছে, বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কবিতা শুনতে চাইছে। নিশ্চয়ই আশা করি ইমরান ভাই সেটা শোনাবে এবং ইমরান ভাইয়ের পছন্দেরও কিছু কবিতা শুনবো। ধন্যবাদ সুমন্ত দাকে। আমি একটু এর ফাঁকে মঈনের সাথে পরিচয়ের একটু তথ্য দিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে তখন 2000 সাল। 2000 সালে আমার প্রথম ছড়ার বই বের হয়, ব্যাপার চমৎকার। এই ব্যাপার চমৎকার বইয়ের প্রকাশক ছিলেন চট্টগ্রামের ফারুক হাসান ভাই। নাকি 2003-এ পরশ ভাই? 2000 সালে। এরপরে
আমি যখন নারায়ণগঞ্জে তখন প্রকাশনা উৎসব হলো 2001-এ আলী আহমেদ চন্দ্র পাঠাগারে। তখন এখানে আমাদের সুকুমার বড়ুয়া, ফারুক নওয়াজ, রহিম শাহ থেকে শুরু করে মোটামুটি অনেকেই ছিলেন। ওই তখনই হচ্ছে মইনের সঙ্গে রহিম শাহ ভাই ছিল, মইনের সঙ্গে পরিচয়। আর ব্যাপার চমৎকারের 6 বছর পরে 2006 সালে হচ্ছে আমার মায়ের কাছে খোলা চিঠি, মইনের প্রকাশনী তখন শুরু হচ্ছে, তখনও আনুষ্ঠানিক শুরু হয়নি। তখন মইনের ওখান থেকে বের হয় প্রতিভা প্রকাশ থেকে, প্রতিভা প্রকাশন। তখন মইনের ওখানে প্রথম বই হচ্ছে মায়ের কাছে খোলা চিঠি। যখন প্রকাশনা শুরু হয়নি, কত শুরু হচ্ছে কাজ করা, আনুষ্ঠানিক শুরু করেনি, তখন থেকে মইনের সঙ্গে পরিচয়। তারপরে নাফে নজরুল, আখতারুজ্জামান রকিব থেকে শুরু করে আমাদের মোটামুটি আমাদের যে বন্ধু সাইকেল আছে সবার এই পরপর এই এখান থেকে পরিচয় হলো। এসে মজার বিষয়, আমাদের প্রায় 2004 সালে পরিচয় হলে প্রায় 20 বছরের সম্পর্ক, মানে তো একেবারে তরুণ কাল থেকেই। আমি হাততালি দাও একটা। হাততালি তো নিশ্চয়ই আছে, কিন্তু এটা হাততালিটা এখানে দেওয়ার থেকে সামনাসামনি দেওয়াটাই আরো বেটার। আমি একটু বলি যে বাংলাদেশের মানচিত্রে একটি আঙ্গুল মারায়, যে আঙ্গুলের উচ্চতাতে স্বাধীনতা আনায়, সেই আঙ্গুলি জাতির পিতার ইতিহাসও জানায়। আমি আরেকটি কিছু ছোটদের জন্য একটি কবিতা পড়ি। প্রিয় এই দেশ, সকালে উঠে আর মনে মনে বলি না, সারাদিন ভালো হয়ে একটুও চলি না। পাখি ডাকা সকালে গান আর শুনি না, ভালোবেসে স্বপ্নের জাল আর বলি না। প্রাণ ভরে সবুজের ঘ্রাণ আর নেই না, আবেগের চিঠিগুলো ডাকে আর দেই না। SMS ফেসবুকে দিনগুলো কাটে, খোকাদের ডাঙ্গুলি নেই তল্লাটে। ঢেউ খেলা নদীগুলো পাই না তো আর, তবু এই মনখানা ছোটে বারবার। সবুজের বুক চিরে প্রিয় এই ভূমি, বিশ্বের কোথাও পাবে না তো তুমি। ভালোবাসা নিংড়ানো সুখী পরিবেশ, ভালোবাসি প্রিয় মাতা, প্রিয় এই দেশ। আমি কবিতা পড়ি না। অন্ধকার জলে সাঁতার কেটে চলেছি আমরা, অন্ধকার জলে সাঁতার কেটে চলেছি আমরা, চারিদিকে সাপদের দল। সত্যের এখন ডুব সাঁতার খেলে অসত্যের ভিড়ে, ও নদীর জল আমাকে নিয়ে যাও কলমিলতার কোলে। আমাকে নিয়ে যাও সবুজ ঘাসের বুকে, আলতো ছোঁয়ায় প্রেম নেব তার। বুক ভরে নিঃশ্বাস নিতে চাই একটুখানি, প্রেমহীন বুকে প্রেম বিলাবো। সাপদেরা উল্লাস করে সবুজের বুকে, ও আমার সুখ পাখি এসো এইখানে নদীর জলে ধৌত হও। মাকে নিয়ে একটি ছড়া পড়ি। হ্যাঁ, এটা হচ্ছে আমার, এটা 1996 লেখা, যখন আমি আসলে চট্টগ্রাম ছিলাম। আমি আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইলে, কিন্তু চট্টগ্রাম আরেকটি জেলা, অনেক দূর আমাদের পূর্ব এবং পশ্চিম প্রান্ত। তখনকার লেখা 1996 সালে লেখা পড়ছি। তুমি মাগো, অনেক দিনই হলো মাগো, দাও না চিঠি তুমি। গড়েছি তোমার বুকে স্নেহের বদ্ধভূমি, আমি তোমার স্নেহের কাঙাল। গেছো কি তা ভুলে সকল কাজের অবসরে, অতীতে দেখো খুলে। পাশের বাড়ির পুকুর ঘাটে যখন যেতে তুমি, তখন তোমার সাথে যেতাম তোমার আঁচল চুমি। চোখের আড়াল হলে মাগো ঝরতো চোখে কান্না, আমার কাছে তুমি মাগো ফিরে চুরি পান্না। গভীর রাতে উছলে ওঠে চোখের মরা নদী, উঠতে কেঁদে মুক্তা তোমার দেখতে এসে যদি।
আচ্ছা, যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে লেখাপাঠ করার কথা বলা হয়েছে, সম্ভবত মধ্যদার গদ্য বলেছেন, আমি অনুমান করছি, আসলে নামটা দেখা যাচ্ছে না। একটা জাতির পিতা, বাঙালি জাতির পিতা, বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। দুঃখের কথা কাকে বলি, কার কাছে বাজাই, পিতা ছাড়া বীর বাঙালি আর কে আছে ভাই। পিতা তুমি সাহস যোগাও প্রতি প্রাণে মনে, বীর বাঙালি হৃদয় জুড়ে আছো জাগরণে। একটা জাতিরই পিতা শুধু একবারই তো আসে, বীর বাঙালি তাই তোমাকে এত ভালোবাসে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আমরা একটুখানি মঈন ভাইয়ের কাছে যাব। মঈন ভাই, দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকরাও অনেক শুভেচ্ছা জানাচ্ছে দুজনকেই। তবে মঈন ভাইয়ের কাছে আমরা কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না সুমন্ত। হ্যাঁ, কমেন্ট আমি একটু কমেন্ট দেখায়ও। মঈন ভাইয়ের কাছে অনুরোধ আছে, নাক ফুলের ঋতুবতী চাঁদ শুনতে চায়। হ্যাঁ, এবং একজন জিজ্ঞাসা করছে মঈন ভাই শব্দ করে কি পান করছে। কি মঈন ভাই শব্দ করে কি পান করছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চা পান। ওই আমি বলি, আমি এই মুহূর্তে 5টি ছড়া পাঠ করব, আমি সিলেক্ট করছি। তার পরবর্তীতে আবার পরশ ভাই বলার পরে আবার কবিতা পাঠ করব। হ্যাঁ, তো আমি এখন 5টা ছড়া পাঠ করে ফেলি, তারপরে আমরা অন্য বিষয়। প্রথমটি ছড়া শিরোনাম হিং টিং ছট। হিং টিং ছট আহা হিং টিং ছট, ঘর থেকে বেরোলেই পথে যানজট। হিং টিং ছট আহা হিং টিং ছট, প্রচন্ড গরমে বিদ্যুৎ চরমে মেজাজটা হয়ে থাকে হট। হিং টিং ছট আহা হিং টিং ছট, গ্যাস নিয়ে কানাকানি হয়ে গেল জানাজানি, মাঝে মাঝে পড়ে যায় শর্ট। হিং টিং ছট আহা হিং টিং ছট, পানি নিয়েও তাই হর হামেশাই ঘরে ঘরে থাকে সংকট। হিং টিং ছট আহা হিং টিং ছট, কষ্টে জীবন চলে লুকোচুরি ছলে বলে, কখন যে ঘটে যায় কোন দুর্ঘট। হিং টিং ছট আহা হিং টিং ছট একটি। তারপর আরেকটি ছড়া শিরোনাম কারো কিছু যায় কিবা আসে না। দলে দলে দলাদলি লুকে করে বলা বলি, কারো কিছু যায় কিবা আসে না। নেতাদের উৎপাত মনে হয় ধুতবাত, জনতা যে মুখ খুলে হাসে না। কারো কিছু যায় কিবা আসে না। জনতার ঘুম নেই, থাকবার রুম নেই, পেটে নেই ভাত, তবু নেতা হাসি মুখে দেয় অজুহাত, দেশটাকে ভালো তারা বাসে না। কারো কিছু যায় কিবা আসে না, কারো কিছু যায় কিবা আসে না। একটি ছড়া শিরোনাম নাম বদলের শিক্ষা। নাম বদলের শিক্ষা পেয়ে দীক্ষা নিলাম আজ, এখন থেকে বছর বছর এই আমাদের কাজ। হাত বদলে পা হবে নাম, পা বদলে হাত, রাত বদলে দিন হবে আর দিন বদলে রাত। বাপ বদলে মা হবে নাম, মা বদলে বাপ, কাপ বদলে চা হবে আর চা বদলে কাপ। বই বদলে গাছ হবে নাম, গাছ বদলে বই, খই বদলে গুড় হবে আর গুড় বদলে খই। নাম বদলের এই হিরিকে বলছে সবাই গুড, মুরসালিনও বদলে হলো বাংলা রবিন হুড। আরেকটি ছড়া শিরোনাম ঠেলা ঠেলি। ঠেলায় চলে ফাইলপত্র, ঠেলায় চলে গাড়ি, টাকার ঠেলায় খাস জমিতে আকাশ সমান বাড়ি। ঠেলায় চলে বিচার আচার, ঠেলায় মানুষ খুন, ঠেলায় শুনি আনতে পারে চিনির বদল নুন। ঠেলায় আনে সুন্দরী বউ, ঠেলায় আনে সুন্দরী বউ, ঠেলায় মামা খালু, বসের ঠেলায় বান হিরোইন যায় হয়ে যায় বালু। ঠেলার অনেক কদরে বাই, ঠেলার অনেক দাম, ঠেলা ঠেলির এই সমাজে ঠেলায় আনে নাম। আরেকটি ছড়া, এই আপাতত ছড়া শেষ করব। ছড়া শিরোনাম তেরে কেটে তাক তাক। তেরে কেটে তাক তাক, সব বেশে জাক জাক, রক্তের বৃষ্টি মুছে দেয় কৃষ্টি, সময়ের চূড়াবালি খেয়ে ফেলে সব, সকলের চোখে মুখে কান্নার রব। তেরে কেটে তাক তাক, দেশ জলে জাক জাক, শকুনের দৃষ্টি ভেঙে দেয় সৃষ্টি। আজ বড় প্রয়োজন ন্যায় নীতি সাম্য, সকলের বুকে বুকে দেশপ্রেম কাম্য। ধন্যবাদ সুমন্ত, ছড়া পাঠ এখানে শেষ। অসংখ্য ধন্যবাদ।
এবার পরেশ ভাইয়ের কাছে যাবো। পরেশ ভাই তো যেমন কবিতা লেখে এবং মানে বড়দের জন্য যেমন লেখো তেমন শিশুদের জন্য লেখো শিশু সাহিত্য। তোমার কাছে কোনটা সাবলীল লাগে লিখতে, মানে বড়দের লেখা না ছোটদের লেখা? আমার কাছে মনে হয় ছোটদের লেখাই সহজ, কারণ বড়দের রোমান্টিক ব্যাপার আছে, তো কোনটা গ্রহণ করবে না করবে। ছোটদেরকে যদি ছড়া লেখা আসলে ছোট, একেবারে ছোটদের জন্য লেখা কঠিন। আমরা যেটা লিখি সেটা আসলে বড়দের জন্য রাজনৈতিক হয়ে যায়, আবার কিশোর কিশোর উপযোগী ম্যাক্সিমাম হয়ে যায়। আর পদ্য কবিতা হচ্ছে ছড়া, আসলে ছড়া মূল ছড়া যেটা বলে, আমরা আসলে ছড়া আসলে কেউ লিখি না। তাহলে কি এখন আমরা একটু ছড়া পদ্য শুনবো? কবিতা, পদ্য কবিতা হয় একটু শোনার চেষ্টা করি। প্রথমে একটি কবিতা পড়ি, তারপরে আবার ওকে, ছড়া। ঠিক। আমার চোখের জল তোমার সুখের কাজল, আমার সাথে স্বপ্নেরাও ঘুমায়, এক বালিশে একই কাঁথায়, মাঝরাতে আঁকড়ে ধরে কাকড়ার মতো, ভাবনার বেলুন খুলে হয় দ্বিগুণ, আমার হাতে মাথা রাখে স্বপ্ন, চোখ তখন নদী হয়ে মিশে যায়, ভাসে সুখের বাড়ি ঘর, আমার চোখের জল হয় তোমার সুখের কাজল। বাহ, অসাধারণ। এবার একটি ছোট পদ্য কবিতায় পড়ি। দেশটি আমার, দেশটি তোমার, দেশটি আমার, দেশটি তোমার, দেশ তো কোনো দলের না, স্বাধীন দেশের আমজনতা, পদ্ম ভাষা জলের না, দেশের ভালো মন্দে সবাই এক কাতারে লড়েছি, বুকের তাজা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছি, খেমটা তালে নাচবো না আর, আমরা হব শক্ত, দেশকে ভালো রাখতে না হয় ঢালবো আবার রক্ত। একটি অসাম্প্রদায়িক লেখা পড়ি। ওকে। এক আসমান, আমি যাই মসজিদে, তুমি গির্জায়, তারা যায় মন্দিরে, ওরা প্যাগোডায়, সে তো যায় চার্চেতে, একই প্রার্থনা, মাফ করে দাও প্রিয় রাব্বানা। কেউ ডাকি আল্লাহ, কেউ ভগবান, কেউ ডাকি ঈশ্বর, এক আসমান, পুনরায় আড্ডাতে খাই চা চুমুকে, এক কাপে মুখ দেই হয় কথা দুমুখে, এভাবেই কাটে দিন আমাদের জানি, তবু কেন ধর্মের শ্রদ্ধাও টানি। বাহ, চমৎকার। আরেকটি নদীকে নিয়ে লেখা। নদী আমার, নদী আমার, নদী আহা শুকিয়ে আজ কাঠ, নদী আমার বিরান ভূমি, ক্রিকেট খেলার মাঠ, ঢেউগুলো আজ বিলীন হলো, উঠলো জেগে চর, নদী আমার পাশেই ছিল, আমরা পরস্পর, দুঃখ সুখে নদী আমার, ঢেউ জাগানো সুখ, নদী আমার, নদী ওগো, নদীর ভরা বুক। এবারে বাবাকে নিয়ে একটি লেখা পড়ি। বাবা তোমায় ভালোবাসি, আমি যখন ছোট্ট ছিলাম, পা পা করে হাঁটি, মন ছিল যে পাখির মতো, নয়তো পরিপাটি, বাবার ঘাড়ে চড়ে যেতাম তেপান্তরের মাঠে, ঝুনঝুনিটা ঝুনঝুনিটা হাতে দিয়ে যেতেন বাবা হাটে, মায়ের শেখি শাসন শুধু বাবার জন্য পড়ে, এই জন্য কি দীর্ঘ 9 মাস রাখছি পেটে তোরে, মা তোমাকে ভালোবাসি ঠিকই বাবার মতো, আমার হৃদয় ভাগ করে দিই তাদের ইচ্ছে যত, বাবার সাথেই জমতো আমার নানান রকম খেলা, ঘুম ভাঙানি রৌদ্র সকাল, স্নিগ্ধ বিকেল বেলা, লাঙল জল কাঁধে বাবা, সূর্যকে দেন আড়ি, ক্লান্ত শরীর ভর দুপুরে আসেন ছুটে বাড়ি, ঘামের গন্ধ হয় না মালুম, লুটাই বাবার বুকে, সব ক্লান্তি ভুলে বাবা আগলে ধরেন সুখে, আই বাছা ঘন আই রে বুকে, তোকে নিয়েই হাসি, সত্যি বাবা তোমায় আমি অনেক ভালোবাসি।
সত্যি তাই, সত্যি তাই। অ্যাকচুয়ালি এবার আমরা একটু কমেন্টের দিকে যাই। অনেকে বলছে যে আমাকে নাকি ভালো লাগছে, আসলে কাদের সামনে বসে আছি সেটাই। আসলে আমাকে না, সকলকেই, অতিথি যারা আজকে আসে বিশেষ করে সকলকেই ভালো লাগছে। আচ্ছা, আর এবার মঈন ভাইয়ের কাছে যাব। তবে মঈন ভাইকে জানাচ্ছে যে ছড়া আরো বলে কি ভালো হতো না, আরো ছড়া শুনতে চাইছে মঈন ভাইয়ের কাছ থেকে, এবং একটি কবিতা নাক ফুলে সেটাও শুনতে চাইছে। তবে মঈন ভাই তোমার কাছে ছড়া বা কবিতায় যাব। তারা শোনা আবার কবিতা পাঠ করে নেই। আচ্ছা, করে না। তুমি কিছু বলতে চাইলে বলো, সমস্যা নাই। না, তুমি শুরু করো। তোমাকে নাক ফুলে যদি কবিতাটা শোনাতে পারো তাহলে শুনিয়ে দাও এখনই। শুনতে চাইছে। রেডি। ওকে, কবিতার শিরোনাম নাক ফুলে ঝুলে আছে ঋতুবতী চাঁদ। একটি ঢিল ছুড়ে দিলে কচুরি পানাগুলো সরে গিয়ে যেভাবে কুকুরের অবয়ব ধরা দেয়, তেমনি তুমিও আমার প্রিয় নাকফুল। একদিন মোহনীয় মোমের আলোয় যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে, তীব্র থেকে তীব্রতর ভালোবাসায় শিশুর মতো ক্রুশবিদ্ধ হয়ে আটকে ছিলাম। জয় পরাজয় শত্রু মিত্র বুঝেও বুঝিনি, জেনে বুঝে গলায় তুলে নিয়েছি বিষ কাটা। মায়া ঈশ্বর টান যেভাবেই শব্দ ফুল তুলি না কেন, নদীর পার ভাঙার মতোই ভেঙে যেতে যেতে ঝুলে গেছি নাক ফুলে। চাঁদ তো ঋতুবতী মহিলার মতোই ইচ্ছায় অনিচ্ছায় লাগাম টেনে ধরে। তবে সূর্যের প্রখর রোদ কি কখনো মুছে দিতে পেরেছে গোলাপের মর্মার্থ? গোলাপ শুধু ফুল নয়, অ্যালকোহলের চেয়েও তীব্র তীক্ষ্ণ তলোয়ার, যে শুধু মাদকতায় নয়, কেটে যায় জীবনের বোধ, অনুভূতি, আবেগ। কিশোরী বালিকার নাকের ডগায় ছুঁয়ে দেয়া সূর্যের স্পর্শ পুতুলকেও মাটির আদম বানিয়ে দেয়। আদম হেসে হেসে সুরভি বিলায়, ঋতুবতী চাঁদ নিজেকে বিলিয়ে দেয় প্রিয় নাক ফুলে। আর বলবো, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে দীপ মুখোপাধ্যায়। দীপদা বলছে অসাধারণ পাঠ, আমি শুনছি। আর সাথে থাকো দীপদা, এবং সকলে সাথে থাকো। অ্যাকচুয়ালি এখানে সবাইকে দেখা যায় না, সবার কমেন্ট বোঝা যায় না, সেই কারণে সবার কমেন্ট বুঝতে পারছি না কে কি কমেন্ট করছে, কিন্তু আশা করছি যতটা কমেন্ট দেখা যাচ্ছে আমি সেগুলো রিপিট করার। তবে মঈন ভাইয়ের কাছে মানে শ্রোতারা শুনতে চাইছে আরো কিছু ছড়া। আরো কিছু ছড়া। ছড়া পাঠ করি। ছড়া আসলে আমার হাতে 100 ছড়া নিয়ে বসছি, শেষ হবে না। একটা ছড়া শিরোনাম লিমেরিক। বুক ঢাকলে মাথা খালি, মাথা ঢাকলে বুক, শহর জুড়ে ঘুরে বেড়ায় বেগানা উজবুক। হালের ফ্যাশন বুঝা বড় দায়, মুরব্বীরা করে যে হায় হায়, এসব দেখে নৌজওয়ানের বুক করে ধুকপুক। আরেকটি ছড়া শিরোনাম চরিত্র। হারাম টাকার উপরে খেয়ে শরীরটা হয় তরতাজা, হেসে বলেন মানতে রাজি, করেন আদেশ কর্তা যা। কথায় কাজে মিল থাকে না গরম টাকার ভাব ছাড়া, টাকা ছাড়া আসলে বলে ব্যাপারটা খুব খাপছাড়া। দেখতে ভীষণ সহজ সরল, কাজের বেলায় ঠনঠনে, নিজের স্বার্থ ঠিকই বুঝেন পরের মালের বন্টনে। ছড়া শিরোনাম মুশকিল আসান। ঘর চাই বাড়ি চাই টাকা গড়ি, ঘর চাই বাড়ি চাই টাকা করি গাড়ি চাই, সব পাওয়া চাওয়াতেই দুহাত বাড়ান, মুশকিল আসান হবে মুশকিল আসান। বিদেশ আর ভ্রমণে, প্রশ্নের কমনে, মামলার দমনে, সব পাওয়া চাওয়াতেই দান করে যান, মুশকিল আসান হবে মুশকিল আসান। নারী বশ করণে, খ্যাতি যশ বরণে, সব পাওয়া চাওয়াতেই হুজুরের শান, মুশকিল আসান হবে মুশকিল আসান। শিরোনাম আপনি। আমি একটু জানিয়ে রাখি, আপনি নাকি মন্ত্রী হবেন, সাতটা গণতন্ত্রী হবেন। আমি একটু জানিয়ে রাখি প্রথমে মঈন ভাই আপনি বলো।
হ্যাঁ, আমি একটু জানিয়ে রাখি, একজন দর্শক সুমন্ত শুনতে কি চাইছে, বলতে চাইছো বুঝি নাই। অলরেডি সেটা শুনিয়ে দিয়েছে মঈন ভাই, ফলে আপনি আবার পরে একবার শুনে নেবেন। হ্যাঁ মঈন ভাই, তোমার কাছে যাই। শিরোনাম আপনি আপনি নাকি মন্ত্রী হবেন, সাচ্চা গণতন্ত্রী হবেন, আর কি হবেন আর? বিবেক বেচে বুদ্ধি খেচে বেওয়ারিশি খাবেন চেচে লুণ্ঠনে সুচ্চার, আর কি হবেন আর? আপনি নাকি এমপি হবেন, জনসেবার ক্যাম্পি হবেন, আর কি হবেন আর? অন্য দেশে ভিক্ষা চেয়ে গরিব দেহে রিলিফ খেয়ে হবেন পগার পার, আর কি হবেন আর? বাহ, বাহ, শিরোনাম চমৎকার। ফতোয়া। সুদ ঘুষ আর যাই বলো ডানে কিংবা সৎকাও নজরানা, তখন তুমি ফতোয়া পাবে শুকরানা শুকরানা। হালাল রুজির পুঁজি করে রাখো যদি আপন ঘরে, সৎকাখোরের প্রতি যদি করো তুমি নানা, তখন তুমি ফতোয়া পাবে কুফরানা কুফরানা। তারপরে কোনটা পাঠ করি। ঘর সূচক। দিনের বেলায় সমাজ সেবা, রাতের বেলায় মার্কেটিং, আধার রাতে ক্লান্ত দেহে ওই পারেতে তার ডেটিং। ডেটিং ফেটিং সে কিছু নয় মোহব্বতের মামলায়, ওই দেশেরই ভালোবাসা মনে রাখে সামলায়। সমাজ সেবা লোক দেখানো অভিনয়ের মেকি সে, অন্ধকারের সূচর মতন আমরা কাঠের ঢেকি সে। সুমন্ত আরেকটা ছড়া পাঠ করবো, আর ছড়া না পাঠ করি একবার কবিতা পাঠ করবো। ছড়া সর্বশেষ, নিজেকে নিয়ে নিজের একটা ছড়া। বুঝলি? ছড়া শিরোনাম মহাকালের নায়ক। দিনগুলো সব ভাঁজ হয়ে যায় মহাকালের হাতে, দিন আসে দিন যায় ফুরিয়ে কঠিন ধারা পাতে। সারা বছর ব্যস্ত ভীষণ নানা রকম কাজে, কেউ আমাকে ভালো বলে কেউ বা বলে বাজে। কাজটা নিজেই করি, একলা একা চলি, নিজের কাজে খুশি হয়ে বুক ফুলিয়ে বলি। সুখের সাথে ঘুরে বেড়াই দুঃখের সাথে ঘর, পরকে আপন করি আমি আপন করি পর। এমনি করে বছর ঘুরে আসে জন্মদিন, মহাকালের নায়ক আমি মঈন মুরসালিন। অসাধারণ, অসাধারণ। এবার আমরা পরশ ভাইয়ের কাছে আসি। ধন্যবাদ। পরশ আপাতত ভাই, এই পর্যন্তই। হ্যাঁ একদম একদম, আমরা আবার আসবো। পরশ ভাই, তোমার তো লেখালেখি ছোটবেলা থেকে শুরু এখন পর্যন্ত, কিন্তু কার লেখা তোমাকে খুব টানে? আসলে নির্দিষ্ট করে নাম বলাটা খুব দুঃসাধ্য, অনেকের লেখাই টানে। আমি অন্নদা এবং সুকুমার রায়ের ভক্ত, অবন ঠাকুর থেকে শুরু করে। আর বাংলাদেশে আমি যাকে ফলো করতাম আসলে অনুসরণ, লুৎফর রহমান লিটন এবং আমিরুল ইসলাম। তারপর আঞ্জলি লিটন আছেন, রহিম ভাই আছেন কিশোর কবিতায়। কিশোর কবিতা বলি ছোটদের কবিতা, কিশোর কবিতায় রহিম শাহ, সুজন বড়ুয়া আর ফারুক নওয়াজ। আচ্ছা আচ্ছা। ভালো। আর আরো অনেকে তো প্রিয় আসরে ওসিসি অগ্রজ যারা আছেন অনেকে ভালো লেখেন। আলোক তালুকদার একটি তার তার মতো করে লিখছেন, রাশেদ তার মতো করে লিখেন। রিটন ভাই তো নতুন আর রোমেন নাহান আছেন, তিনি রম্য ভালো লেখেন। রোমেন নাহান আছেন, সারাউল ইসলাম আছেন। ৮০ দশকে আমাদের বাংলাদেশে ছড়ার একটি জোয়ার বয়েছিল। ৮০ দশকে আসলে 70-এর শেষ এবং ৮০ দশকটা ছড়ার জয় জয়কার ছিল ছড়ার। আমাদের উবাইদুল চন্দ্র ছিল, তিনি মারা গেলেন। আমাদের খুব কাছে বড় ভাই আঞ্জলি লিটন, সারাউল ইসলাম, মাহবুব রেজা, এভাবে আর কি সবাই প্রিয় আসলে আমাদের, সবাই তো কাছের বড় ভাই। অ্যাকচুয়ালি এতদিনে তো অনেক, হ্যাঁ বলছি এতদিনে তো অনেক লেখা হয়েছে, তা এখনো কি মনের মধ্যে এমন কিছু আছে যে এই লেখাটা হয়নি, এই লেখাটা আমার ইচ্ছা আছে, এরকম কিছু লেখার? আসলে কে যে কাল কাকে গ্রহণ করবে এটা আসলে বলা মহা মুশকিল। একদম। এখন আমি আমার মনের মতো করে লিখতে পারিনি, লেখা হচ্ছে না। আসলে যদি কোনো পাঠক মনে করেন আমার লেখা হচ্ছে, তখন পাঠকেরই আসলে বিচার করার মালিক, পাঠকেরই বিচার করার ক্ষমতা আছে। মহাকাল বড় নিষ্ঠুর, মহাকাল আসলে
বেছে নিবে কে টিকবে, কি ইতিহাসে কে থাকবেন না, তাই না? আমরা যাদেরকে হারিয়েছি কজন বা আমাদের আমরা মনে রাখতে পেরেছি বা মনে আছে আমাদের মনে ঘরে রাখতে পেরেছি কজন, তাই না? জীবনানন্দ দাশ যখন ছিলেন তখন উনি ওনার কাছে হয়তো জনপ্রিয় ছিলেন না, কিন্তু এখন তো তিনি জনপ্রিয়তা আমার মনে হয় শীর্ষে আছেন, তাই না? রবি ঠাকুরকেও তো বিশ্বকবি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে তো অনেকে গ্রহণ করেনি তারাও বলে, তাই না? নজরুলকেও তো অনেকেই গ্রহণ করতে পারেনি তারা বলে, কিন্তু যারা গ্রহণ করতে পারেননি তারাই দেখা যাচ্ছে ইতিহাস থেকে বিচ্যুত হয়ে গেছেন। তোমার কাছে এবার কি শুনবো, কবিতা না ছড়া? এবার আমি কয়েকটি ছড়া শোনাই। হ্যাঁ, গরু। গরুগুলি মানুষ করার দায়িত্ব আজকার, সমাজ এখন বইছে শুধু গরুগুলোর ভার। এই সমাজে ভরা এখন আবাল এবং গরু, গরুগুলো খায় না তো ঘাস, খায় না গুল্ল তরু। গরুগুলোর দখলে আজ দেশের বড় চেয়ার, গরু চলে গরুর মতোই, হয় না কিছু কেয়ার। আমার সোনার বাংলা। কেউ করে না চিন্তা এখন, কেউ বাসে না ভালো, দেশ থেকে কেউ দূর করে না মন্দ এবং কালো। স্বার্থ নিয়েই থাকে সবাই এখন মহাব্যস্ত, ভণ্ডগুলোর হাতেই বুঝি সব ক্ষমতা ন্যস্ত। চারদিকে আজ আতঙ্ক খুব ছড়ায় অহর্নিশ, কখন জানি জাপতে ধরে করণ আরই বিষ। কষ্ট চাপা বুকে তবু রাখছি মুখে হাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আবারও দেশ নিয়ে লেখা। আসলে দেশের উপর তো কিছু নেই, দেশ আমাদের তো সব দিয়েছে। এই দেশ, এই প্রিয় ভূমি, আমাদের এই দেশ, প্রিয় এই ভূমি, বিশ্বের কোথাও পাবে না কো তুমি। ডানা মেলে উঠতে আমরাই পারি, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারই। আমাদের এই স্বাধীনতা অতি গর্বের, একদিনে হয়নি তো এই পর্বের। কত প্রাণ সম্মান হয়েছিল বলি, এক হয়ে ভুলেছিল সব দলাদলি। রক্তের নদী বেয়ে পতাকাটা এনেছি, বাঙালির পরিচয় এতদিনে জেনেছি। একজন বাঙালি দিয়েছিল নির্ভয়, তার ডাকে বাঙালিরা বিশ্বের বীর হয়। বাঙালির পিতা তিনি, নেই কোনো সংশয়, তার মুখে আমাদের দূর করে সব ভয়। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে বেশিরভাগ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং দেশ নিয়ে হয়। এর কারণ হচ্ছে যেহেতু 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, 30 লক্ষ লোক শহীদ হয়েছিলেন, 2 লক্ষ বা তারও বেশি মা বোনদের আত্মহত্যা দিতে হয়েছিল। আর 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন কিন্তু যুদ্ধ করে ভাগ হয়নি, কারণ একটি মীমাংসা হয়েছিল, ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু আমরা 1971 সালে বাংলাদেশ আসলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যেহেতু মানে যুদ্ধ করে যেহেতু স্বাধীন হয়েছে, যার কারণে আমাদের আসলে ওই দিকটা আসলে চলে আসে, মুক্তিযুদ্ধ এবং দেশটা বেশি চলে আসে লেখার ভিতরে। আমি আরেকটি পড়ি, আরেকটি লেখা পড়ি। স্বদেশ। স্বদেশ তোমায় সব দিয়েছি, আর কি তুমি চাও। রক্তে আঁকা ফাগুন দিলাম, বনের সিঁদুর তাও। সঙ্গে দিলাম বাবার খুলি, মায়ের প্রিয় স্বপ্নগুলি। টকটকে লাল সূর্য আঁকা, সবুজ জমিন তাও। স্বদেশ তোমায় সব দিয়েছি, আর কি তুমি চাও। একে দিলাম স্মৃতির মিনার, ধলেশ্বরীর সুখের কিনার। পরার মাঝির বুকে থাকা পালতোলা এক নাও। স্বদেশ তোমায় সব দিয়েছি, আর কি তুমি চাও। স্বদেশ তোমায় সব দিয়েছি, আর কি তুমি চাও। এই আমাকে তোমায় দেব, ভালো থেকো তাও। এই আমাকে তোমায় দেব, ভালো থেকো তাও। একদমই। দর্শকের একটা কোশ্চেন আছে পরশ ভাইয়ের কাছে, বলছে কবি ইমরান পরশ বড় নাকি ছড়াকার পরশ?
না, এটা দর্শকে বলবে। আমি তো বলার মালিক না আসলে, আমি মালিক তো না। তো আমার যদি একটা কবিতা কারো সুমন্ত, ভালো লেগে লাগতেও আহ, পারে। আমাদের কিন্তু আমাদের কিন্তু রাতের লাইভের সময় হয়ে যাচ্ছে, আমরা কিন্তু শেষ করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, শেষ করব। মঈন ভাইয়ের কাছে যাব এবার আমরা। মঈন ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে। মঈন ভাইকে আমরা জানি কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, প্রকাশক হিসেবে এবং সুসংগঠক হিসেবেও। তবে মঈন ভাইয়ের কাছে এই চারটে জিনিসের মধ্যে কোন জিনিসটা খুব আকর্ষণীয়, যে জিনিসটা করার খুব ইচ্ছা রয়েছে আরো ভালোভাবে করার? প্রশ্নটা অনেক জটিল আসলে, কোনটা যে করে। আমি আসলে কি মানুষের সাথে মিলেমিশে থাকতে ভালো লাগে, আর সেটা সেটা সাহিত্য সকলেই সংগঠন জানি। করে বেশি মজা পাই, কারণ অনেক মানুষকে একসাথে পাই। আর আমার টার্গেট কাজ সব তো আসলে প্রকাশনা কেন্দ্রিক, এটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে যে বড় কিছু করার। আর আমার মজা হলো সাহিত্য সংগঠন করা, মানুষের সাথে একসাথে থাকা, কারণ আমি অসামাজিক কাজের সাথে জড়িত না, মানে আমি অসামাজিক কাজ পারি না। আমার সাথে মানুষের সাথে মিলেমিশে থাকতে, মানুষের সাথে আড্ডা দিতে, বেশি মানুষের সাথে চলাফেরা করতে ভালো লাগে। আমি সঙ্গতা পছন্দ করি না। অ্যাকচুয়ালি তুমি তো আরেকটা কোশ্চেন আছে। 1 ঘন্টা হয়ে গেছে, সুতরাং হ্যাঁ, তুমি তুমি যেহেতু প্রকাশনার সাথে আছো, তো এখন পাঠকদের আকর্ষণ কোন দিকে লেখালেখির জন্য, মানে কোন বইয়ের দিকে, মানে পাঠকের চাহিদা বেশি? পাঠকের চাহিদা যা আছে ওই তুলনায় লেখা হয় না। পাঠকের চাহিদা হলো এখন নন ফিকশন, বিষয়ভিত্তিক, জানা অজানা, বিজ্ঞান, থ্রিলার, তথ্যমূলক, এগুলো। কিন্তু এগুলোর পাঠক আসলে বেশি, কিন্তু এগুলোর বই কম। আর বই কম, কিন্তু লেখা হয় তাহলে বেশি যারা বেশি কবিতা, এগুলোর কোনো পাঠক নাই। তাহলে যারা কবিতা লিখছে বা গল্প লিখছে, ছড়া লিখছে, তারা কি এই দিক দিয়ে পিছিয়ে পড়ছে? পিছিয়ে পড়ছে না, আসলে কি মানে পিছানো বা আগানো কিছু না, কে কি করে মজা পায় এগুলো দেখার বিষয়। কবিতা যে লেখে সে কবিতা লিখে মজা পায়, ছড়া যে লেখে সে দেখে মজা পায়। এখন যে মজা বাদ দিয়ে তো অমজার জিনিস কাজ করবে না, নিশ্চয়ই। কারণ যে লেখালেখি করে সারাদিন লেখে, কোনো অর্থ পয়সা পায় না। কিন্তু যে ভদ্রলোক দলিল লেখে, সে দলিল লেখে টাকা পায়, কিন্তু সবাই তো আর দলিল লিখতে যাবে না। সেটাই। আচ্ছা, আমাদের কাছে আর 4-5 মিনিট টাইম আছে, তো তোমাদের কাছ দিয়ে একটু কবিতা শুনবো। মঈন ভাইয়ের কাছ দিয়ে আগে শুনে নি, তারপর পরেশ ভাইয়ের কাছ দিয়ে শুনে শেষ করবো আমি আমরা। একটা কবিতা পাঠ করি, সুমন্ত। হ্যাঁ, আমি একটা কবিতা পাঠ করব, আমার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর 9:30টায় ওকে, আমি ক্লোজ হয়ে যাব। হ্যাঁ, আমি একটা কবিতা পাঠ ঠিক। করব। দানব। সীমান্তের কাঁটাতার ভেদ করে রাতের অন্ধকার গুলো পুশইন করে দেয় বিশ্বাসের সীমানায় সীমান্ত দানব। মানবতার সবুজ ডগাগুলো বেড়ে উঠতে পারে না জন্মান্ধ বুলডোজারের বেবিচারে। প্রতিটি গর্ভে জারদ শুক্রাণু দাপাদাপি করে নষ্ট করে দিচ্ছে অনাগত সুন্দর মৃত্তিকা পৃথিবী। যে মৃত্তিকাগুলোকে দেখতে চেয়েছিলাম স্বপ্নের রঙে আঁকা সুরম্য মিনার, আর এ সীমান্ত দানবেরাই মানবতাকে মিমি চুইংগামের মতো চিবিয়ে জাতিসংঘের রঙ্গমঞ্চে গাচ্ছে মানবতার জয়গান। আর আত্মঘাতক চোরাচালানি দেশপ্রেমিক ব্রিফকেস ভরে আমাদের বিলিয়ে দিচ্ছে মানবতা নামক রসালো চুইংগাম। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মঈন মুরসালিনকে আমাদের তরফ থেকে। আর পরেশ ভাইয়ের কাছ থেকেও আমরা লাস্ট দুটো কবিতা শুনে তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করব। কবিতা। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে একটি পদ্য কবিতায় ছড়াই পড়ি। কুটুম পাখি। কুটুম পাখি, কুটুম পাখি, হলদে পাখির ছা, ডাকিস নেয়ার বাড়ির ঘাটায়, যা দূরে তুই যা। তোর জ্বালাতন ভাল লাগে না, করিস ডাকাডাকি, অভাব আমার খেলার সাথী, নিত্য উপোস থাকি। কুটুম এলো, ডাকিস নে তুই আর, আমার ঘরে সইবে না তো ওই কুটুমের ভার। কুটুম এসো, গাইবি সুখের গান, আমার ঘরে ছাদ হবে যেই সুখের আসমান। এবার একটি আবার একটি পুরনো লেখা পড়ি।
আমার কাকা 71-এ পাক বাহিনীর দালাল ছিল। এখন তিনি কনভাষণে যুক্তিটাতার হালাল ছিল। তিনি নাকি চাননি এদেশ ভাগ হয়ে যাক দুখণ্ডে, শখ ছিল তার করবে যে বাস পাকিস্তানি ভূখণ্ডে। তার আশা তো হয়নি সফল, সব গিয়েছে বিফলে। লাখ জনতা ধিক্কারে আজ দেখলে তাকে ছি বলে। বীর বাঙালি দেখলে তাকে এখন শুধু ছি বলে। ধন্যবাদ। আর কি আছে? আমার আছে কি? না, আরেকটা কবিতা পড়া যেতে পারে। আচ্ছা, আমি একটি আমার আরেকটি যে বহুল পঠিত ছড়া বলি। আমি একটি ছড়া বলবো। এই ছড়াটা সবার, হাসনা হেনা জুই চামেলি গোলাপ বেলি জওয়ার। এই ছড়াটা স্বাধীনতার, এই ছড়াটা বাবার, এই ছড়াটা লাল সবুজের স্বপ্ন খুঁজে পাবার। এই ছড়াটা রুহুল আমিন, এই ছড়াটা সবুজ, এই ছড়াটা বঙ্গবন্ধু, এই ছড়াটা অবুঝ। এই ছড়াটা বীর শ্রেষ্ঠের, এই ছড়াটা মিতার, এই ছড়াটা বীর বাঙালির এবং জাতির পিতা। অসংখ্য ধন্যবাদ। উপস্থিত অতিথি দুজনকে, ইমরান পরশ এবং মঈন মুসানকে অসংখ্য ধন্যবাদ, এবং এতক্ষণ যারা সাথে ছিল সকল দর্শক শ্রোতাকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সাথে থাকুন এবং দেখতে লাগুন চেনা অচেনার সঙ্গে সুমন্ত। আজকের মতো এই পর্যন্ত, এই বলে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।